হ্যালো, গুড আফটারনুন। আমি অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি। ইনফ্যাক্ট কালকেই বানিয়েছিলাম তোমাদের সবার জন্য, যে সিম্বাকে যে আমি প্রত্যেক মাসে যেটা স্পা করাতে নিয়ে যাই, কেননা সিম্বা যেহেতু জার্মান শেফার্ডের লং কোট, ডাবল কোট, মানে ওর হেয়ারগুলো এত বড় আর এত বেশি চুল। তো আমাদের বাড়িতে নর্মাল হেয়ার ড্রায়ার, যেগুলো আমরা এই কগাছা চুল শুকাই, সেই ড্রায়ার আছে, যেটা দিয়ে নাকি পসিবল হয় না সিম্বাকে পুরোপুরি ড্রাই করা। তো সেই জন্য মাসে একবার করে ডক্টরও বলেছে বাইরেই স্পা করানো অনেকটা বেটার হবে ওর জন্য, কেননা পুরো হেয়ারগুলো একদম শুকিয়ে টুকিয়ে দেয়, ওদের কাছে অনেক বড় মেশিন আছে, ড্রায়ার ফ্রায়ার আছে। তো সেই জন্য তো আমার কালকে খুব দুঃখ লেগেছে, আমি আর মেয়ে খুব শখ করে বেরিয়েছিলাম সিম্বাকে নিয়ে, সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করেছি। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, আইফোন যাদের আছো সবাই জানো নিশ্চয়ই, এত স্পেস প্রবলেম হয়ে যায়, মানে প্রত্যেক মাসে 75 রুপিজের আলাদা করে স্পেস আমি কিনি, বাট ইনস্পাইট অফ দ্যাট মাঝে মধ্যে অনেক বেশি হয়ে যায়, আর আমি ভিডিও টিডিও রিল ফিলও অনেক বেশি বানাই। তো ডেফিনেটলি যাই হোক, তো কালকে যেটা হয়েছিল যে ইন শর্টে আমি পুরো একেতে তো অতটা ট্রাভেল করে এসেছি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম দুপুরবেলা, আমরা বাড়ি আসতে আসতেই 2:30 বেজে গেছে, তারপরে শেফালি এলো, রান্নাবান্না করে খাওয়ালো। তো যাই হোক, তো আমি সেগুলো ওই মার্চ করে করে ভিডিও ক্লিপগুলো মানে করছিলাম, প্রপার একটা ব্লগ বানাচ্ছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ারের একটা ব্লগ ছিল, 30 মিনিটসের। তো সেটা ইনশর্টে আমি এডিট করে যখন নাকি সেভ করছিলাম, কিছুতেই সেভ হচ্ছিল না, আবার ল্যাক অফ স্পেস দেখাচ্ছিল। তো আমি তখন যেটা করেছি, গ্যালারিতে গিয়ে অরিজিনাল ভিডিও যেগুলো ছিল সেগুলো ডিলিট করে ফেলেছিলাম। ডিলিট করার ফলে আমি জানতাম না যে এগুলো হয়, ডিলিট করে ফেলেছি। তারপরে আমি ভাবলাম যে ইনশর্টের ভিডিওটা আমি তাহলে গ্যালারিতে আরও স্পেস পাবো, মানে করার জন্য, সেভ করার জন্য। তো তখনও যখন সেভ করতে পারলাম না, তারপরে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, একটু ঘুমও পাচ্ছিল, তো ভাবলাম ঠিক আছে বিকেলবেলা ধীরে সুস্থে বসে আরেকবার ট্রাই করবো, আমার ছেলে মেয়ের সাথে কথা টথা বলে দেখবো যে কি করা যায়। এই ভেবে আমি ইনশর্টেরই ড্রাফটে সেভ করার অপশন থাকে, তো আমি ওখানে সেভ করেছি। বাট আমি জানতাম না, আমার নলেজের মধ্যে এটা ছিল না, যে গ্যালারি থেকে যেহেতু আমি অরিজিনাল ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, তার জন্য ওটা ইনশর্টের ড্রাফটেও সেভ হয়নি, যেহেতু অরিজিনাল ফরম্যাটগুলো ভিডিওগুলোই চলে গেছে। তো তারপরে যখন নাকি আমি বিকেলবেলা ওটাকে আবার মানে করার চেষ্টা করলাম, আবার সেভ করার চেষ্টা করলাম, দেখলাম পুরো ভিডিওটাই ব্ল্যাঙ্ক। তো আই এম রিয়েলি সরি যে আমি তোমাদের এত সুন্দর ভিডিওটা পোস্ট করে দেখাতে পারিনি। আবার নেক্সট মান্থে যখন সিম্বাকে নিয়ে যাবো, ডেফিনেটলি আমি আবার ব্লগ বানাবো। তো আজকে আমি জাস্ট র্যান্ডাম, মানে কি টপিক নিয়ে বলবো জানি না, কেননা আমার পুরোনো ব্লগগুলো তোমরা যারা দেখেছো ডেফিনেটলি জানো যে আমি আমার পালিয়ে যাওয়ার গল্প, বা আমার বাবা মা এক দেশ থেকে আরেক দেশে কী করে এলো, কী করে অনেক স্ট্রাগল করে আমার বাবা একটা বিজনেস দাঁড় করিয়েছে, তারপরে আমি বাড়ির মেয়ে হয়ে কী করে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তারপরে অনেকগুলো পার্ট বাকি ছিল। যাই হোক, আমি মাঝখানে অনেকদিন পোস্ট করতে পারিনি, তাই খেই হারিয়ে ফেলেছি। আবার আমি ওগুলোকে সুন্দর করে পরপর তোমাদেরকে প্রেজেন্ট করব গল্পগুলো। আজকে আমি নর্মাল আমার সম্পর্কে বলার জন্যই এলাম, যে প্রথমে তো তোমাদের সবাইকে প্রচুর বুক ভরা ভালোবাসা, যারা নাকি নিজেদের এত মূল্যবান সময় বার করে আমার ভিডিওগুলো দেখো, কিউট কিউট মেসেজ করো, কিউট কিউট কমেন্ট করো, লাইক করো। তো তার জন্য আমি সত্যি 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 তোমাদের প্রতি খুব গ্রেটফুল আর থ্যাঙ্কফুল, কারণ আজকালকার এত ব্যস্ত জীবনে, মানে আমি তো আর কোনো সেলেব না, বা একেবারে বিশাল একটা কোনো হায়ার র্যাঙ্কের কেউ না, বা এরকমও কেউ না যে আমাকে ফলো করতে হবে, বা আমি খুব পপুলার বা এমন কিছু। তোমাদের মতনই আর 10টা মায়ের মতন বা মেয়ের মতন একটা ফ্যামিলি মেনটেন করি, নর্মাল কিছু জীবনের যা শখ আহ্লাদ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো নর্মাল লাইফ সেগুলো শেয়ার করি। তো সেগুলো দেখেও যে তোমরা এত ভালোবাসছো, সিম্বাকে এত ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য ইভেন আজকেও আমি ভিডিওটার মাঝখানে সিম্বাকে ডাকলাম। সিম্বা মেয়ের ঘরে গিয়ে, ওখানটাতে এসি চলছে, ওখানে গিয়ে আরামে শুয়ে আছে, আমার ঘরেও আমি এসি চালিয়েছি, ও এলো না সামাও আজকে, দিদির সাথে মানে ঘুমানো প্রিফার করেছে, তো দুপুরের ন্যাপটা দিদির ঘরে দিচ্ছে। তো সেই জন্য সিম্বাকে আনতে পারলাম না, নাহলে ইচ্ছে ছিল সিম্বা এখানে বসে থাকলে আরও অবভিয়াসলি তোমাদের ভালো লাগতো দেখতে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সিম্বাকে ও পেছনে রাখার। ও তো আপনা মার্জি কা মালিক না, যখন ইচ্ছে হয় ভিডিওতে আসে, যখন ইচ্ছে হয় আসে না। আর আমি তো সোকল সেরমভাবে প্ল্যান ওয়েতে কোনোদিনই কোনো ভিডিও পোস্ট করি না, যে হ্যাঁ এটা তোমাদের সামনে প্রেজেন্ট করব বলে আমি এটা করাচ্ছি সিম্বাকে দিয়ে, বা ওটা করাচ্ছি, একদমই না। আমার নর্মাল লাইফে যেরম যেরম ফ্লোতে আমরা ডেলি লাইফ লিড করি, যা যা হয় সেগুলোই, ওই ভেরি মোমেন্টগুলো আমি তৎক্ষণাৎ ক্যামেরা নিয়ে ক্যাচ করি। তাও আবার দ্যাট টু, মানে সিম্বার শুধু পারমিশন নিই তা নয়, আমি আমার ছেলে মেয়েরও পারমিশন নিই, যে হ্যাঁ রে মানে একটু ভিডিও তুলি, কেননা
ওরাও বড় হয়েছে, ওদেরও ইচ্ছা অনিচ্ছার একটা ভ্যালু অবভিয়াসলি আছে। ওরা অনেক সময় হয়তো বাচ্চা মানুষ, মানে একটু বড় হচ্ছে তো হতেই পারে অনেক সময় হয়তো মুড সুইং হয়, অনেক সময় হয়তো ওরা ভালো ফিল করছে না কে ওদেরকে আমি ক্যাপচার করি, তখন ডেফিনেটলি আমি করি না, ওদের পারমিশন নিয়েই করি। এই এই ব্যাপারটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে বলি যে আমি আমার ছেলে মেয়েদের সাথে কিভাবে ডিল করি। আমি জানি না, মানে এটা না আমাকে কেউ শেখায়নি, কেননা আমি নিজে খুব ডিপ্রাইভ হয়েছি। মানে যখন নাকি আমি আমার বাবা যথেষ্ট স্বচ্ছন্দ ওয়েলদি ফ্যামিলি থেকে আমি বিলং করি। মানে এটা অন্যভাবে তোমরা প্লিজ নিও না, আমি এটা এই জন্য বললাম যে আমি ডিফারেন্সটা বোঝাবার জন্য যে তো বাবা মা মানে অন্যরকম সব সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ সবই করেছি, বাট যেটা নাকি আমি মানে সবসময় মিস করতাম সেটা হচ্ছে আমার বাবা স্পেশালি, নট মা বন্ধুর মতনই ছিল, বাবা একটু ডমিনেটিং, মানে আগেকার দিনের মানুষ তো বুঝতেই পারছো তো সব কিছুতে মানে ওই ব্যাপারটা ছিল একটা, মানে কি বলবো যে আমি যেটা বলছি সেটাই ঠিক, তোরা ছেলে মেয়ে কিছুই জানিস না, মানে সারাক্ষণই ওই ইগনোরেন্স গুলো খুব পেয়েছি যে তোরা এটা বুঝিস না। অনেক বড় হয়ে যাওয়ার পরও তার ইভেন মানে পালিয়েও বিয়ে করতে বাধ্য হয়েছিলাম ওই জন্যই যে ওটাকেও ওরা সেরমভাবে ভালোভাবে বুঝিয়ে সেরমভাবে হয়তো বোঝায়নি, তাহলে হয়তো পালাতাম না, তাহলে হয়তো কেরিয়ারটা একটু বেটার করতে পারতাম বা লাইফটা হয়তো অন্যদিকে মোড় নিত। যাই হোক, তো সেটা নিয়ে আফসোসও করি না, বাট আমি ওই ল্যাক অফ গাইডেন্সটা খুব মিস করেছি আমার মা বাবার থেকে। তার জন্য আমি তো খুব কম বয়সেই মা হয়েছি, তো সেই জন্য আমি না সবসময়, আমার হাজব্যান্ড যেহেতু প্রাইভেট ফার্মে জব করে, তো তখন ওর টাইমটা খুব বাধা ধরা, মানে 9টার মধ্যে ওদের অফিসে ঢুকতে হতো বলে, তখন আমার বরের একটা বাইক ছিল, বাইকে করে যেত, ইয়ামাহা বাইকে, আমার বিয়ের পর তো তখন ও সকাল মানে 6টার মধ্যে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে 7টার মধ্যে বাইক নিয়ে আমার বর বেরিয়ে যেত। মানে আজ অবধি হি ইজ নেভার লেট ইন হিজ অফিস, মানে এতটাই ডেডিকেটেড। এটা আমার শাশুড়ির মায়ের থেকে পেয়েছে। আমার শাশুড়িও সেন্ট স্টিফেন্সের স্কুল টিচার ছিল, তো আমার শাশুড়িকেও দেখতাম সকাল 6টার মধ্যে উঠে ভদ্রমহিলা সবার জন্য লাঞ্চ টাঞ্চ রেডি করে ডাইনিং টেবিলে রেখে, কে কী খাবে না খাবে সবার মানে গুছিয়ে রেখে, তারপরে মা বাস করে, তখন আমাদের গাড়ি ছিল না, তখন বাসে করে মানে স্কুলে পড়াতে যেত। তো তখন শাশুড়ি বারাসাত থেকে দমদম ট্রাভেল করতো। L23 বলে, L20 না L23 বলে একটা পাবলিক বাস আছে যেটা ডিরেক্টলি বারাসাত থেকে দমদম আসে। তো আমার শাশুড়ি সেখানে স্কুল করতো, শ্বশুরও চলে যেত ব্যারাকপুরে অফিসে, আমার বড় বেরিয়ে যেত, বাড়িতে শুধু আমি আর আমার ননদ থাকতাম। তো আমি তখন কলেজে বিয়ের পরও এসে কলেজটা কন্টিনিউ করছিলাম। ননদের তখন স্কটিশ থেকে জাস্ট মানে পাস আউট করেছে গ্র্যাজুয়েশন। আমার ননদ আমার থেকে 6 বছরের বড়, আর আমার বড় আমার থেকে 11 বছরের বড়। যাই হোক, তো সেই জন্য মোটামুটি শ্বশুরবাড়িতে এসেও শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন সমস্ত কাজ শাশুড়ি দেখভাল করে করতো, করতো। তো এই জন্য আমার বর না ওই জিনিসটা পেয়ে গেছে, মানে খুব ওয়ার্ক ও হলিক, মানে অকারণে অফিসে ডুব মারে না, 7টার জায়গায় 8টা অবধি অফিসে পড়ে থাকে, খুব কাজ করতে ভালোবাসে। যেহেতু জাপানিজ কনসার্নেও একটা কাজ করে একটা এমএনসিতে, তো ওরাও ওই ব্যাপারটাকে খুব প্রায়োরিটাইজ করে যে মানে কাজ কতটা তুমি করতে পারছো। যাই হোক, আমি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছি। এটা বলার একটাই উদ্দেশ্য ছিল, তো ম্যাক্সিমাম টাইমটাই অ্যাজ আ মাদার আমার অনেক বড় একটা ভূমিকা ছিল আমার ছেলে মেয়ের জীবনে, যেহেতু বর অত সময় দিতে পারেনি। আর 2008 থেকে তো হাজব্যান্ড নিজেই ট্রান্সফার হয়ে গেছে দিল্লিতে, তো ওই যেরকম অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স আর কি, 3 মাসে 4 মাসে হয়তো এলো কিছুদিনের জন্য। আর ও এসেও তখন ওই এত টায়ার্ড থাকে বাইরে থেকে থেকে, যে ঘরে এসে তখন ওই লেজি ভাবটাই ওর বেশি থাকে, একটু ঘরে কোজি ওয়েতে রেস্ট করতে পছন্দ করে, বা একটু টুকটাক এদিক ওদিক গেল, অফিসের কাজ থাকলো, দ্যাটস ইট। তো আমার ডিউটিটা, আমার রেসপন্সিবিলিটিটা অ্যাজ আ মাদার অনেক বেশি ছিল, ছেলে মেয়ের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করা। সেই থেকেই মেবি আমি শিখেছি এগুলো অ্যাডজাস্ট করা। যখন শাশুড়ি শ্বশুর বেঁচে ছিলেন তখন আমার শাশুড়িও খুব ফ্রেন্ডলি ছিল আমার ছেলে মেয়ের সাথে, মানে আমরা একসাথে মুভি দেখতে যেতাম, মাকে হয়তো বলতাম যে মা চলেন ওই মুভিটা দেখে আসি। তো শাশুড়িও বেশ মানে অনেকটাই বয়স হয়ে গেছিলো, বাট স্টিল খুব এনথুজিয়াস্টিক ছিল। হ্যাঁ ঘুরি যাবে, ঠিক আছে চলো বলে গাড়ি নিয়ে শাশুড়ি বউ 2 নাতি নাতনি নিয়ে বেরিয়ে গেলাম। শ্বশুর ঘরেই থাকতো, শ্বশুর একটু অসুস্থ ছিল বলে খুব একটা বেশি বেরোতো না। তা আমি আর শাশুড়ি প্রচুর জমিয়ে একটা সময় শপিং করেছি, মুভিতে গেছি, আত্মীয় স্বজনের বাড়ি ভিজিট করা, আজকে এই মামি শাশুড়ির বাড়ি, কালকে কাকি শাশুড়ির বাড়ি, কোনোদিন মাসি শাশুড়ি আসছে। তো এগুলো একটা সময় প্রচুর হচ্ছে। এখন তোমরা সবাইকে হয়তো দেখতে পাও না, কেননা অনেকেরই বয়স হয়ে তারা
মানে এখনকার দিনে নেই আর কি, ওপরে চলে গেছে। তো সেই জন্য আর ননদ টনদ দেওর টেওর যারা আছে সবাই আউট অফ টাউন, অনেকটা দূরে দূরে থাকে। তো ওভার ফোন বা ইনস্টাতে আজকাল যা যোগাযোগ এতটুকুই। তো তার জন্য যেটা বলছিলাম, আমার ছেলে মেয়ের সাথে না আমার হৃদ্যতাটা অনেক বেশি। ছোটোর থেকেই তো মানে বরের সাথে জানা শেয়ার করেছি, বাচ্চাদের সাথে তার থেকে অনেক বেশি শেয়ার করেছি। কোনো কিছু হলে পরেই ছেলে মেয়েকে বলতাম, যেমন বদমাইশি করলে পরে মানে আমার একটা ট্যাকটিস ছিল, আমি জানি না, দেখো আমি যেগুলো বলছি সেগুলো সম্পূর্ণ আমার জীবনের, আমি বলছি না সেগুলো একদম পারফেক্ট। তোমাদের জীবনের সিচুয়েশন অনুযায়ী তোমাদের অন্যরকম টেকনিক হতে পারে ছেলে মেয়ে বড় করার, বাট এক একটা মানুষের তো এক এক রকম সিচুয়েশন থাকে, এক এক রকম ফ্যামিলি প্রবলেম থাকে, এক এক রকম মানে প্রোটোকল থাকে যে এগুলো ফ্যামিলির বাইরে করা যাবে না, করা যাবে। বাট আমি যেই লিবার্টিটা পেয়েছি আমার শ্বশুর শাশুড়ি থেকে, তো ওরা কখনো অত মানে ইনভলভ হয়নি যে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে বড় করছি বা কি করে ইয়ে করছি। সেই জন্য মেবি আমি অনেকটা বেশি মানে বলবে যে প্রিভিলেজ, যে এইসব ব্যাপারে কেউ খুব একটা বেশি নাক গলাতে আসেনি। আমি একাই আমার ছেলে মেয়েকে সুন্দরভাবে আমার মতো করে মানুষ করেছি। এক সেকেন্ড, হ্যাঁ সিম্বা দরজা নক করছে রীতিমতো ভেতরে ঢোকার জন্য, জাস্ট হোল্ড 1 সেকেন্ড। সিম্বি কাম, ওয়েলকাম। খাটে ওঠো, গেট আপ, খাটে ওঠ, খাটে ওঠ, ওপরে যা, এখানে শুবি না, সবাই তোকে দেখতে চায়, খাটে ওঠ। এখানে এসে শুয়ে পড়লো। তো যাই হোক, খুব স্মার্টলি ঢুকলো একদম নিজের ঘরে, মানে রাজার মতো ঢুকে তারপরে এখানটাতে শুয়ে পড়লো। আমি পরে দেখাচ্ছি ওকে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই জন্য ছেলে মেয়েকে আমি ছোটোর থেকেই ওদের সাথে সব কিছু শেয়ার করতাম। ওদেরকে কেন জানি না, আমার বাচ্চা যখন 1 বছরেরও ছিল তখন আমি কোনোদিন আমার বাচ্চাকে বলিনি যে ওখানে যাস না, ওখানে ভূত আছে, যেগুলো নাকি বাঙালি মারা বলে থাকে, জুজুবুড়ি আসছে জানিস তো, ধরে নিয়ে যাবে, গলা কাটা ভূত আছে, এইসব ফালতু কথা আমি একদম কোনোদিনও বলিনি, বিশ্বাস করো। আমি বলেছি স্ট্রেট অ্যাওয়েতে যে ওখানে যাস না ভাই, ওখানে গেলে পরে কিন্তু ধপাস করে পড়ে যাবি নিচে, মাথা ফেটে যাবে, তুই তো পড়েই মানে পড়ে গিয়ে মরে যাবি, তোর তো কিছু বোঝার উপায় থাকবে না। বাট মা বাবা তোকে খুব ভালোবাসে, মা তো কাঁদতে কাঁদতে মরে যাবে, আমার এত কষ্ট হবে, আমি আমার সোনা বাচ্চাটাকে আর কোনোদিনও আদর করতে পারবো না, আমি প্রয়াস প্রয়াস বলে মা কাকে ডাকবে। মানে আমি তোমাকে এরকম ড্রামাটিক ওয়েতে বলছি কারণ আমি এরকম ভাবেই বাচ্চাদের সাথে ছোটোর থেকে বলতাম। তাই আমি বলতাম, মাম তুই যদি পড়ে যাস, তোর যদি কিছু হয়ে যায়, মা তো খুব কাঁদবে, মা তোকে কত ভালোবাসে বল, মা কার সাথে তাইলে মুভি দেখতে যাবে, মা কার সাথে কার্টুন দেখবে, মা কার সাথে গল্প করে, মা কাকে খাওয়াবে বলো শোনা। তো এরম করে করে আমি আমার ছেলে মেয়ে দুজনকেই এইভাবে বড় করেছি। তারপরে যখন নাকি ওদের ঠিক 10-12 বছর হলো, পিউবার্টি হিট করলো, তখন যেরম হয় আমরা সবাই জানি, বায়োলজিক্যাল খুচখাচ রিকোয়ারমেন্ট, মেয়ের হয়তো ওই অন্য পাশের বাড়ির ছেলেটাকে দেখে ভালো লাগছে, ছেলে এসে বললো মাম্মা স্কুলে না আমার ওই বন্ধুটা আজকে আমাকে এই করেছে, আমাকে বলেছে প্রয়াস আই ডু লাইক ইউ। লামার্সে পড়তো দুজনেই, তো স্কুল বাসে, লামার্স যেহেতু আলাদা আলাদা, মানে লামার্স গার্লস আলাদা, লামার্স বয়েজ আলাদা, বাট স্কুল বাসটা তো একই সাথে সবাই যাতায়াত করতো, তো ডেফিনেটলি ফ্রেন্ডশিপ হতো, ভালো লাগা ক্রিয়েট হতো। বাট আমার খুব ভালো লাগতো যে আমি না মানে গালে হাত দিয়ে বসে থাকতাম যে কখন 3:30 বাজবে, আমার ছেলে মেয়েগুলো আসবে বিধ্বস্ত হয়ে, আমি খাবার টাবার রেডি করে বসে থাকতাম, যেটা আমরা সব মায়েরাই করি। তো বসে থাকার পরে তারপরে ওদের গল্প শুনবো বলে, মানে আমি কিছু গল্প করার থেকে বেশি মানে আমি প্রিফার করতাম যে আমার ছেলেমেয়ের লাইফে কি হলো, ইচ অ্যান্ড এভরি গল্পগুলো খুঁটিয়ে 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 শুনি, মাম তারপরে কি হলো বল, কি করে কি হলো বল। তো ওদের সাথে আমি এইভাবে রিলেশনটা রেখেছি। ইভেন দেখো আমি যে মানে আপ অ্যান্ড সবসময় ভালো জিনিস হয়েছে লাইফে তা না, ডেফিনেটলি লাইফ ভাই, আমরা তো মানুষ, আমরা তো আর ভগবান না, দেবদেবী না, তো আমাদের দ্বারাও ভুল হয়, ছেলে মেয়ের মুড সুইং হয়, কখনো আমার মুড সুইং হয়েছে, তো সেগুলো আমি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করার নিজে নিজেই এইগুলো মাথা থেকে বার করেছে। আমি জানি না মানে ভুল না ঠিক, মেবি এখন অবধি তো মনে হচ্ছে ঠিক, বিকজ ওরা এখন অবধি ঠিক ট্র্যাকে আছে। তো ওদের যখনই এরকম লাইফে কোনো লাভ লাইফ নিয়ে কোনো প্রবলেম হয়েছে, অন্য কোনো প্রবলেম ফিল করেছে, তো আমি না সেগুলো খুব মানে একটা বড় মানুষের প্রবলেম যেরমভাবে লোকে সলভ করে, আমি ওদের প্রবলেমটাকেও সেইভাবেই গুরুত্ব দিয়েছি, সেইভাবেই ওদেরকে বুঝিয়েছি। ওরা যখন বলেছে আমার এর থেকে প্রবলেম হচ্ছে, ওর থেকে প্রবলেম হচ্ছে, আমি ডিরেক্টলি ইনিশিয়েটিভ নিয়ে সেই মানুষগুলো, ধরো বাসে যেত, বাসের কন্ডাক্টরের সাথে কোনো রকম বিহেভিয়ারের প্রবলেম হয়েছে, কাকু হয়তো কোনো মিসবিহেভ করে ওর সাথে কথা বলেছে, তখন আমি ডাইরেক্ট ড্রাইভারকে জিজ্ঞেস করতাম বা কন্ডাক্টরকে জিজ্ঞেস করতাম যে দাদা মানে কি হয়েছে, আমার ছেলে কি করেছে। অবভিয়াসলি ওদের থেকেও শুনতাম যে আমার ছেলে মেয়ে কী ভুল করেছে যার জন্য আপনি এইভাবে রিয়াক্ট করেছেন, বা ওদের খারাপ লেগেছে বা ওদেরকে বকেছেন। তো সেখানে দেন অ্যান্ড দেন 1:1 দুজনকে বসিয়ে সামনাসামনি সর্ট আউট করতাম। আর খুব পোলাইটলি, বা আমি
অ্যাজ আ হিউম্যান বিং আমি না বাই নেচার খুব কাইন্ড, মানে সবার সাথে একটু ভালোভাবে বিহেভিয়ার মানে মেনটেন করতে পছন্দ করি। কারণ আমার মনে হয় যেই কথাগুলো নাকি মিষ্টি ভাষায় সুন্দর করে একজনকে বোঝানো যাবে, সেগুলো হয়তো অ্যারোগেন্টলি বা খুব নিজের অ্যাটিটিউড দেখে ওগুলো পসিবল না। যদি ভালোভাবেই কারোর সাথে কথা বলে ব্যাপারগুলো সর্ট আউট হয়ে যায় তাহলে ভালোভাবে করাই বেটার। তো আমি সবসময় লোকের সাথে ওইভাবে রেসপেক্ট দিয়েই কথা বলি, রেসপেক্টফুল ওয়েতে, কে দাদা বলো, মানে দেখো ওরা তো যায়, তোমাদেরকেই গার্জিয়ান মনে করো, অন্তত বাসের মধ্যে ওরা 1 ঘন্টা ট্রাভেল করে, তো অবভিয়াসলি বাবা মা পরেই তোমরা ওই সময়টুকুর জন্য গার্জিয়ান, আমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ের মতনই। তো যদি ওরা কোনো ভুল করে থাকে, দুষ্টুমি করে থাকে, প্লিজ আমাকে বলো ফোন করে, ডেফিনেটলি আমি ওটা রেকটিফাই করার চেষ্টা করবো। তো এইভাবে আমি ডিল করেছি সবসময়। প্লাস বাড়িতে এসে বাচ্চাদেরকে বুঝিয়েছি, মাম তুই এটা করেছিস, কাকুর সাথে কেন কাকু বলে কথা বলিস। নিবেন আমার ছেলে মেয়ে ছোটোর থেকে ওরাও মানে যে কোনো বাইরের আউটসাইডারকে কাকু বলে সম্মান দেওয়া, আন্টি বলা, বাচ্চাদেরকে তুমি তুমি করে আদর করে কথা বলা। তো এইগুলো না একটা মানুষের সাথে মানুষের তুমি কিভাবে কথা বলছো, কথাটা একটা খুব দামি জিনিস জানো তো, মুখ থেকে বেরিয়ে গেলে কোনোদিনও ফেরত আসে না। আর কথা বলতে পয়সা লাগে না, বাট কথাটা যদি তুমি খুব তিক্ততা নিয়ে বলো কারোর সাথে, তো সেটার খুব বড় ইম্প্যাক্ট লাইফে পড়তে পারে। তো সেটাই আমি বিশ্বাস করি। আর আমি এখনো অবধি চেষ্টা করে যাচ্ছি, বলবো না আমি একটা সাকসেসফুল মাদার, আমি জাস্ট ইন প্রসেস চেষ্টা করে যাচ্ছি যে কদিন ভগবান আমাকে অপরচুনিটি দেবে বেঁচে থাকার, আমার ছেলে মেয়েকে গাইড করার, ডেফিনেটলি আমি সেটা করব। আর এটাই বলার ছিল। আর আরেকটা কথা বলবো, আমি আমার ব্যাপারে যদি তোমরা কিছু জিজ্ঞেস করো, তো আমাকে যেরকম দেখছো এখন, তো আমি নর্মাল সিনেম্যাটিক ভিউতেই আমার ব্লগটা বানাচ্ছি, ডেফিনেটলি এখানে কোনো ফিল্টার নেই। যখন আমি ইনস্টাতে রিল করি, একটু সোয়াইপ করে আরেকটু ফেয়ার করি স্কিন, যেটাতে নাকি অবভিয়াসলি একটু ভালো লাগে রিল দেখতে, চোখে একটু রিলিফ হয়, দ্যাট ইজ দ্য রিজন আই ডু। মেকআপ ফেকআপ আমি খুব একটা করি না, মানে আমি মেকআপ করতে জানিই না। তো আমি ভাবি যে মেকআপ করে অকারণে ভূত পেতনির মতন দেখার থেকে নর্মাল যদি ভূত পেতনি হয় তাও ঠিক আছে। তো সেই জন্য আমি কাজলটা পরি আর ওই নিউড লিপস্টিকটা ইউজ করি, তোমাদেরকে এর আগেও বলেছি, দ্যাট ইজ দ্য থিং। আর প্রায় 10-12 বছর হয়ে গেছে আমি চুলে ট্রিটমেন্ট করাচ্ছি। কেননা খুব কম বয়সে যখন বিয়ে করেছিলাম, তারপরে ব্যাক টু ব্যাক 2টো প্রেগনেন্সি হওয়ার জন্যই না, তখন তো 2টো বাচ্চাকে মানুষ করতে গিয়ে অত নিজের যত্ন করতে পারতাম না। তো যে কোনো রিজনে হোক, প্লাস জলে আয়রন থেকে হোক, নিজের চুল ফুল তখন অত যত্ন ফত্ন কিচ্ছু করতাম না, নর্মাল তেল লাগিয়ে ঘুমিয়ে পড়তাম, পরদিন শ্যাম্পু করে নিতাম। তো তার জন্য প্রচুর চুলের গোছ ফোজ কমে গেছে, মানে খুব অল্প বয়সে বলতে পারো 30-32 বয়স থেকেই আমার চুলের ভলিউম খুব কমে গেছিলো। তো তখন দেখতে আনটাইডি লাগলো। তারপরে ছেলে মেয়ে যখন একটু বড় হলো, একটু জিমে ফিমে বেরোতে শুরু করলাম, একটু বাইরের সোসাইটির সাথে টাইম পেলাম মেলামেশা করার, অন্য মানে বাচ্চাদের মায়ের টায়েদের সাথে কোথাও গেট টুগেদারে যেতাম, তখন দেখে একটুখানি নিজেকে খারাপ লাগতো, কেননা চুল কোকড়ানো মোকড়ানো থাকলে খুব একটা বেশি প্রেজেন্টেবল লাগে না। তো ফর দ্যাট রিজন প্রায় মানে হ্যাঁ 14-15 বছর তো হয়েই গেল চুলের ওপরে এত ট্রিটমেন্ট করাচ্ছি। প্রথমে ছিল স্ট্রেটনিং, তারপরে স্মুথনিং, তারপরে কেরোটিন, বোটক্স, এখন তো রিসেন্টলি ন্যানোপ্লাস্ট, হ্যাঁ ওটার একটা ট্রিটমেন্ট করিয়েছি। তো সেটা করলে আর কিছুই না, চুলটা একটু মেনটেন থাকলে পরে, একটু প্রেজেন্টেবল থাকলে পরে ডেফিনেটলি নিজের একটু ভালো লাগে। ওয়েন ইউ লুক গুড ইউ ফিল গুড, তো সেটাতে আমি বিলিভ করি। তো সেই জন্য এগুলো একটু করার ফলে অবভিয়াসলি চুলের ভলিউম কমে গেছে, আর মাঝখান দিয়ে চুল আরও পাতলা হয়ে যাচ্ছে। তোমাদের যেটা মানে আফটার 40 তো বায়োলজিক্যালি ইউ হ্যাভ টু এজ, তো প্রচুর নতুন নতুন আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো এখান দিয়ে না প্রচুর গ্রে হেয়ার বেরোয়, যেগুলো নাকি খুব চুল করছে মাথার মধ্যে, মানে লিটারেলি উকুনের মতন চুলকায়। তো ফর দ্যাট রিজন আমার এত বাজে অভ্যেস, মানে আমি বাড়িতে সারাক্ষণ একটা টুইজার রেখে দিয়েছি, সকালবেলা উঠেই আমি এদিক এদিক থেকে পাকা চুলগুলোকে প্লাক করতে থাকি সারাক্ষণ, মানে ওটা আমার এত অস্বস্তি লাগে। ওই করে করেই মেবি এখানটা দিয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো হ্যাঁ ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, মানে এজের সাথে সাথে তো এগুলো হবেই, পাকা চুলও হবে একটা, আর 5-6 বছর পর হয়তো পুরো চুল পাকা হয়ে যাবে। তারপরে তোমার যখন 2টো প্রেগনেন্সি হয়েছিল, দ্যাট টাইম আমি 75 কিলো পুট অন করেছিলাম। তো তখন না মানে ক্লোরিনে আর সানবার্নে আমার হাতের এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো পিগমেন্টেশন হয়ে গেছে, ইভেন আরও বেশি ছিল। মানে আমি একটা বছর পুরো কায়া থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম পিলিং অ্যান্ড লেজারের, তো সেটা করে তাও 50% রিডিউস হয়েছে, মানে হাতগুলো আরও কালো ছিল।
সবার সামনে বেরোতে স্লিভলেস পরতে একটু অস্বস্তি লাগতো। তো অবভিয়াসলি আমরা সবাই চাই যে নিজেকে যাতে একটু ভালো দেখতে লাগে। তো ফর দ্যাট রিজন আমি বরের সাথে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করে অনেক ঝগড়াঝাটি করে বলেছিলাম যে আমায় গয়না দিতে হবে না, কোথাও মানে ট্রিপ করাতে নিয়ে যেতে হবে না, তুমি ওই টাকাটুকু দাও, আমি কায়াতে ডিপোজিট করে, কেননা কায়া ইজ কোয়াইট এক্সপেন্সিভ আর ওরা একবারে প্যাকেজের টাকাগুলো নেয়। তো ডেফিনেটলি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে অতটাও অ্যাফোর্ড করা লাক্সারি সবসময় পসিবল হয় না। বিশ্বাস করো, তোমরা যেগুলো দেখো আমি লাক্সারিয়াস এত কাইন্ড অফ থিং করি, সেটা কিন্তু আমি যে কোনো একটা পার্টকে অ্যালুভ করে সেখান থেকে মানে কস্ট কাটটা করে আমি এটা অ্যাপ্লাই করি। কেননা আমি আমার বরকে কোনোদিনও প্রেশারাইজ করিনি যে আমার অনেক বড় বিশাল একটা বাংলো চাই, আমার অনেক বিশাল একটা দামি গাড়ি চাই, বা প্রত্যেক বছরে আমার একটা করে নতুন গয়না চাই। আমার ওগুলোতে আমি অত প্রিফার করি না। তার বদলে আমি একটু ভালো ভালো জামা কাপড় পরতে ভালোবাসি, বন্ধু বান্ধবের সাথে একটু মানে ভালো ভালো হোটেলে রেস্টুরেন্টে একটু গিয়ে কফি লাঞ্চ ডিনার হোয়াট এভার পার্টি করতে ভালোবাসি। তো সেগুলো আমার মানে প্রেফারেন্স, আমি এরকমভাবে লাইফ লিড করি। প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা প্রেফারেন্স আছে, তো আমি এরমভাবে ভালোবাসি। তো সেই জন্য আমি কায়াতে এগুলো করিয়েছিলাম ট্রিটমেন্ট, তারপরে গেছে, তারপরে দেখলাম আর কন্টিনিউ করতে পারছি না, কারণ অলরেডি 1 বছরে আমার প্রায় 1-1.5 লাখ টাকার মতন প্যাকেজ নিয়েছিল ওরা। তারপরে প্রোডাক্টগুলো খুব কোয়াইট এক্সপেন্সিভ ছিল, তো সেটা আর কন্টিনিউ করা পসিবল হয়নি। তারপরে ভাবলাম এখন তো বয়সই হয়ে গেছে, থোড়াই আমি আর এখন তো মানে matrimonial.com-এ আমার ছবি লাগাবেন আমার বাবা মা যে মেয়ে খুব ফর্সা, গায়ে দাগ নেই, মাথার চুল একেবারে ঘন ঘনা, মানে কোমর অবধি মাথার চুল, এইসবগুলো আজকাল চলেও না। আর আমার ওই এজও আমি পেরিয়ে এসেছি। তো আমি যেটা আই এম ভেরি 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 হ্যাপি আমাকে যেরকমই দেখতে, যেরকমই আর আমি খুব স্বচ্ছন্দ বোধ করি এটাতে। আমি এখন প্রত্যেক মুহূর্তে আমার নিজের যেই প্যাশনগুলো আছে, যে আমার ডান্স করতে ভালোবাসে, তো প্রত্যেক মুহূর্তে মনে হয় আরও যদি দুটো নতুন কোনো ডান্স ফর্ম শিখতে পারি, আই ফিল গুড। তারপরে ওয়ার্কআউটে চেষ্টা করি আরও বেশি লিফট করার। তারপরে লাইফে আরেকটা থট আছে, আমার খুব ইচ্ছে আছে হর্স রাইডিং শেখার। তো অবভিয়াসলি ইন ফিউচার যদি কখনো সুযোগ পাই সেটাতেও আমি মানে শেখার চেষ্টা করব বুড়ো হয়ে যাওয়ার আগে। তো এইগুলো আমার ছোট ছোট ইচ্ছা। আর গাড়ি চালানো এটাও শিখেছিলাম, এটাও আমার খুব ভালো লাগে। মানে এগুলো নিজের ছোট ছোট ব্যাচ বলে মনে হয় যে এগুলো মানে অ্যাচিভ করতে পেরেছি, এগুলো শিখতে পেরেছি। তো তার জন্য আই এম রিয়েলি ব্লেসড। আর আমি না প্রত্যেক মুহূর্তটাকে খুব ভালোভাবে বাঁচতে ভালোবাসি। থ্যাঙ্কস টু দ্য অলমাইটি বলো, বা যেটা আমাদের মানে চোখের অলক্ষ্যে আমরা দেখতে পাই না, কোনো একটা মহাশক্তি তো আমাদের আছে ইউনিভার্সে। সেই মহাশক্তিটা যে আমাকে এই অপরচুনিটিটা দিচ্ছে প্রত্যেক সেকেন্ডে ব্রিথ করার, বেঁচে থাকার, রোজ দিন সকালে উঠে একটা সুন্দর সূর্যোদয় দেখার, আমার ভালোবাসার মানুষগুলোকে আমার পাশে দেখার, সিম্বাকে আদর করার, আমার ছেলেমেয়ের সাথে কথা বলার, তা আমার মনে হয় এগুলো একটা মারাত্মক দামি জিনিস, মানে খুব 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 দুর্লভ মুহূর্ত এগুলো। তো তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে হেসে খেলে আনন্দে বেঁচে থাকার। আমার কি আছে না আছে, কালকে কি হবে, আই ডোন্ট বদার। তো হ্যাঁ, আমার মনে হয় যে দ্যাট ইজ দ্য সিক্রেট টু বি হ্যাপি। এভরি মোমেন্টটাকে চেরিশ করে বাঁচো, ভালো থাকো, আর ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসো, ছেলে মেয়েদেরকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবো, ওদের সাথে ওইভাবে সব কিছু শেয়ার করো, ওদের দুঃখ কষ্ট, ওদের যখন কোনো ইগো হয়, ওদের কোনো সেলফ রেসপেক্টে আঘাত লাগে, সেগুলোকে ডেফিনেটলি সম্মান করো। মানে এরকম ভেবে উড়িয়ে দিও না ওরা বাচ্চা কি বোঝে, ওদের থেকে আমি বেশি বুঝি, আমার বেশি অভিজ্ঞতা হয়ে গেছে, আমার বেশি বয়স হয়ে গেছে, তোরা কিছু বুঝিস না, এরম ভাবলে শুধু শুধু ছেলেমেয়ের সাথে রিলেশনশিপগুলো খারাপ হয়ে যায়। তো এটাই বলার ছিল। আই হোপ আমি অকারণে বেশি, আমি জানি না, বেশি বকবক করিনি, বাট তোমরা অনেকে শুনতে চাও, অনেকে জানতে চাও, আন্টি প্লিজ শেয়ার করো, দিদি প্লিজ শেয়ার করো। তো আজকে হঠাৎ করে সবসময় তো সব কিছু শেয়ার করার একটু মুড বা ওই অ্যাম্বিয়েন্সটা দরকার কথা বলার সবার সাথে, তো আজকে আমার সামহাউ মনে হলো এগুলো শেয়ার করি, তো করলাম তোমাদের সাথে। অ্যান্ড লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আই এম রিয়েলি সরি কালকে সিম্বার ভিডিওটা আমি তোমাদের সবার সামনে পোস্ট করতে পারিনি। আমার এত দুঃখ হচ্ছে, আমি রাতের বেলাও স্বপ্ন দেখছি যে এত সুন্দর সুন্দর ভিডিও ছিল, আর ওখানে অন্য পাপিও কতগুলো এসেছিলো যাদেরকে নাকি পেস্তা খুব সুন্দর করে আদর করছিল, তো সেগুলোও ফুটেজ নিয়েছিলাম। তো হ্যাঁ, কি করা যাবে, আই এম সরি, লাইফে হতে রেহতা है এরকম ভুলভাল জিনিস। Yet love you and keep on supporting, keep on loving. Love you.